ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনি তিনটি বিষয় বলতে চেয়েছিলেন, একদম আমরা আরেকবার আপনার কাছে আসবো, ছোট করে বলবেন। একটা হচ্ছে যে আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ার কথা যেটা বলেছি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি এই প্রসঙ্গটাকে এখনো পর্যন্ত বলার চেষ্টা করছেন এবং সেটা কিন্তু তৃণমূল পর্যন্ত ধারণ করছি যে মানবিকতার একটা চিত্র যেন আমরা তুলে দেবো। নাম্বার 2 হচ্ছে পরস্পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সহনশীল মনোভাব, বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ যেন অন্তত পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে। বিএনপির প্রতি আপনাদের সহনশীল মনোভাব আছে? আমরা তো সহনশীলতা রেখেই কথা বলার চেষ্টা করছি। আমি ওই জায়গাটা বলেছি যে জাতীয় নেতৃবৃন্দ যখন বলেন যে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক ভাবে আমরা একটা জাতীয় সরকার, জাতীয় ঐক্য, কিন্তু আমরা আবার যখন দেখি যে এই জাতীয় নেতার পাশাপাশি যারা কেন্দ্রীয় নেতার পাশাপাশি যারা অন্য নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ঠিক এই জিনিসটাকে ধারণ করছেন না, ওই জায়গাটা একটু গ্যাপ হয়ে যায়। সেখানে জামাত ইসলামী মনে করে যে, এবং এটা কালচারটা আমরা চেষ্টা করতেছি, আপনি খেয়াল করবেন যে আমাদের আমিরে জামাত বা পরবর্তী আরও যারা কথা বলেন, আমরা হয়তো নিচের লেভেলে কথা বলার কারণে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটা আমরা সংস্কৃতির জায়গাটা চেঞ্জ করার জন্য আমরা পাইওনিয়ার হিসাবে চেষ্টা করতেছি। থার্ড, আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো জনগণকে আমরা এটা বুঝাবার চেষ্টা করছি এবং রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাচ্ছি যে দেশকে জনগণের মালিকানা দিতে হবে। এখন দেখেন, আমি নির্বাচনী হয় নাই, আমরা প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে ফেলতেছি, নির্বাচনী হয় নাই, রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে ফেলতেছি, নির্বাচনী হয় নাই, 10 বছর পরে কি হবে সেটা বলে দিচ্ছে। এইটা তো আমি বলতে পারি না, তো আমি তো প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে ফেলতেছি। তো সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী তো এই কালচারগুলো চেঞ্জ কিন্তু করতে পেরেছে। পরিবর্তনে কিন্তু আমাদের ঐক্যমত, আমি বারবার বলেছি, এর আগেও আপনাদের টকশোতে বলেছি, সেখানে রাজনৈতিক দলগুলোকে বসার উদ্যোগ এই অন্তর্বর্তী সরকার নিতে হবে, যেটা এখনো করা হয় না। জি, ফিরবো। আসলে একটু জানতে চাই, রাজনৈতিক দলগুলোর চাপে যদি ইউনূস সরকার একটি যেন তেন নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়, আমি যদি বলছি রাজনৈতিক দলগুলোর প্রেসারে পড়ে, তাহলে তিনি যে কমিটমেন্ট করে এসেছিলেন, এই চেয়ারে বসেছিলেন, কিংবা সেনাপ্রধান সেই 5 আগস্ট যে ভাষণ দিয়েছিলেন, জনগণের সব তিনি দায়িত্ব নিয়েছিলেন, সেটি জনগণের সঙ্গে একটি তখন প্রতারণা হবে কিনা? ব্যাপক প্রতারণা করা হবে এবং যারা শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে আপনার মাঝপথে ফেলে রাজনৈতিক দলগুলো তাদের আখেরটা গুছিয়ে ফেলতে পারবেন। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। দেখুন, একটি অন্তর্বর্তী সরকারের সাধ্য কিন্তু সীমিত। কাজে আপনার রাজনৈতিক দলগুলো যদি তাকে সহযোগিতা না করে এবং তারা যদি সংস্কারে সহযোগিতা না করে এবং তাতে করে যদি তাদের আত্মশুদ্ধির একটি সুযোগও তারা কাজে না লাগায়, এটি বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমি আপনাকে বলি, রাজনীতির চরিত্র কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ ঠিকই জানে। দেখুন, রাজনৈতিক দলগুলো কনভেনশনাল রাজনীতি করছে, ভোটের বাক্সে কনভেনশনাল রাজনীতি ভোট নাও আনতে পারে। এই সারপ্রাইজের জন্য আপনি অপেক্ষা করবেন যেদিন ভোট হয়। তারা কিন্তু বলেছে আজকে না, জুন হোক, ডিসেম্বর হোক, বা আগামী অক্টোবর নভেম্বর হোক, তারা কি রাজনীতি নিয়ে বাজারে আসছে তাদেরকে কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাই। তাদেরকে উপজেলা পর্যায়ে দেখতে পাই, প্রতিষ্ঠান দখলের সময় দেখতে পাই, চাঁদাবাজির সময় দেখতে পাই, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর সময় দেখতে পাই। রাজনীতির চরিত্রটি কি? কেন্দ্রীয় নেতৃত্ব, একেবারে সুপ্রিম লিডাররা অনেক ভালো কথা বলতেই পারেন, কিন্তু সেটি ডেলিভার্ড হচ্ছে আমার কাছে একজন কর্মীর মাধ্যমে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে নির্বাচন যখন হবে আপনি কাদেরকে প্রার্থী করছেন, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন গুণগত মানে কোনো পার্থক্য তারা তৈরি করতে পারছেন কিনা, নাকি 15-16 বছর যারা বিভিন্নভাবে পালিয়েছিলেন, লুকিয়েছিলেন, অপরাধের সাথে সুযোগ পাননি বলে অংশ নিতে পারেননি, তারাই আবার যদি নেতৃত্বে আসে তাহলে কিন্তু আপনি দেখবেন। আর তৃতীয় হচ্ছে, তারা যদি কোনোভাবে সরকারে যেতে পারেন তাহলে তাদের চেহারাটা যে কোথায় যায় এটি কিন্তু অতীতে আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি। ওই একই মানুষ যিনি নির্যাতিত যখন ছিলেন একরকম কথা বলেছেন, সরকারে গিয়ে তার কথা কমপ্লিটলি ভিন্ন হয়ে গেছে। কাজে এই যে একটা বড় পরীক্ষা, আমার মনে হয় মানুষ কিন্তু ঠিকই নোট নিচ্ছে এবং মানুষ যেদিন আবার ঘুরে দাঁড়াবে, পরিবর্তনের প্রত্যাশা করবে, সেই পরিবর্তনের চেহারা 5 আগস্টের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আপনারা কি নোট নিচ্ছেন? মানুষ কিন্তু নোট নিয়ে নিচ্ছে, বলেছেন আশরাফ ভাই। নিঃসন্দেহে নোট নিচ্ছি না, এবং এটা আমরা প্রতিনিয়ত আমরা আমাদের কর্মীদেরকে মনেও করিয়ে দিই। আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি কিন্তু সেটা কি প্রান্তিক পর্যায়ে যায় না? আমি বলছি আপনাকে, উনি কিন্তু খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে 5ই আগস্টের পরের রাজনীতি এবং 5ই আগস্টের আগের রাজনীতি কিন্তু এক জায়গায় নয়। তিনি কিন্তু বলেছেন যে মানুষের, তিনি বলেছেন এটা আমরাও জানি, আমরা প্রান্তিক পর্যায়ে জানতে যাচ্ছি। আমার কথাটা আপনি তো বলতে দিচ্ছেন না। আপনি প্রতিটা মানে 4টি শব্দের পরে যদি আপনি ঢোকেন তাই না, সেটা হচ্ছে যে আপনার এটা আমাদের পার্টির মেসেজ এবং আমরা খুব সিরিয়াসলি মনে করি, আমরা কনসিডারেশন নিয়েছি
যে টোটাল প্রেক্ষাপটটা মানুষের মনোজগৎটা বদলে গেছে। মানুষের মনোজগৎটা বদলে গেলেই তো এভাবে দল মত নির্বিশেষে এখানে বিএনপির অ্যাক্টিভিস্ট বা জামাতে অ্যাক্টিভিস্ট বা লেফটদের অ্যাক্টিভিস্ট তারাই কি শুধুমাত্র লড়াই করেছে? না, আপনি যদি শহীদের তালিকাগুলো যদি দেখেন, আমি তো পার্সোনালি বেশ কিছু হসপিটাল আমি পার্সোনালি এবং দলীয়ভাবেই আমি ভিজিট করেছি। সেখানে যারা পঙ্গুত্ব বরণ করছেন, যাদের চোখ গিয়েছে, যারা আহত হয়ে আছেন, মেনি অফ দেম দে আর নট স্টুডেন্টস, তারা স্টুডেন্টও না। এই যে সাধারণ মানুষ যে আপনার মানে আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, কারণ দু চোখ আমি চলে গেল, তাই না? এই মানুষগুলোর জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল, তো সুতরাং সেইটাকে আপনার ফুলফিল করতে আমি ওনার সাথে ভেরি মাচ একমত। আমরা যদি এই জন আকাঙ্ক্ষাকে যদি রাজনৈতিক দলগুলো বা ভবিষ্যতে যারা সরকারের ক্ষমতা আসবেন তারা যদি তার ব্যত্যয় ঘটান, নিঃসন্দেহে আওয়ামী লীগের কপালে যে দুর্গতি ছিল সেই দুর্গতির 4 গুণ ফেরত আসবে। এটা আমি উনি তো বলছেন বেশি আসবে, গুণটা বাড়াই দিলাম, 4 গুণ আসবে, এতে কোনো কিন্তু আমি আপনাকে বলি, কিন্তু এট দ্য সেম টাইম ওনাকেও একটা কথা যেটা প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করে দিলাম, প্রধানমন্ত্রী আগামীতে সরকারকে গঠন করবে, দলকে কে নেতৃত্ব দেবে এটা জানাতে হবে। যখন আমরা 18 সালে নির্বাচন করলাম তখন কিন্তু আমাদেরকে বারবার জিজ্ঞেস করতো যে আপনাদের পার্লামেন্টের লিডার কে হবে, হুইল বি ইয়োর প্রাইম মিনিস্টার। সুতরাং নেক্সট কে প্রাইম মিনিস্টার হবেন এটা জানাতে হবে, একদমই মানুষের যে মনের কথাগুলো এগুলো নোট নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা গতানুগতিকভাবে এগিয়ে যাচ্ছেন। 30 সেকেন্ড আমি শেষ করব। মানুষের এই পালসটা কিন্তু বুঝি জামাত ইসলামী কাজ করে বলেই তো জামাত ইসলামী এত নির্যাতন নিপীড়নের পরেও আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এবং একদিনে 250 শতাধিক মানুষকে গুলি করে হত্যা করার পরও কিন্তু যেখানে জামাত ইসলামী শেষ হয়ে যাওয়ার কথা, এই মানুষের পারসেপশনটাকে আমরা ধারণ করে বলছি যে আমরা জনগণকে রাষ্ট্রের মালিকানা দিব, আমরা শাসকের জায়গায় যাব না, আমরা সেবকের জায়গায় যেতে চাই। এবং সেটা আমরা বলছি, আমাদের আমিরে জামাত দুটো কথা বলেন, আমরা এমন কথা বলবো না যেটা করব না, আমরা যেটা করব আমরা সেটা বলবো। সেই প্র্যাকটিসটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা জনগণ চায়। জি, একদমই নিশ্চয়ই সেটি আপনারা করবেন। আপনারা তিনজনকে সকলে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে দর্শক আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে একমত সবাই, সেটি হলো আগামীর রাজনীতি যে আগের মতো চলবে না সেটি তারা সকলেই মানছেন, তবে নিজেরা কতটুকু পরিপালন করছেন তা নিয়ে আশরাফ ভাই বেশ শঙ্কা বা সন্দেহ প্রকাশ করেছেন। তবে আমরা প্রত্যাশা করব 1971 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা পরিপূর্ণ করবার জন্য আগামীতে সবগুলো রাজনৈতিক দল এক হয়ে বাংলাদেশ গড়বে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।